জানে এটা কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে আরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতে এই মানুষটার মুখোমুখি হতেই চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নাসনা ভান করে যখন চোখ মুখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে, শাইনি পেছনে ঘুরে পড়ল। আরে নিখিল ভাই যে, আপনি ওরকে চেনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকে পুনরায় ডাকলো। অরোরা। শাইনি সামনের দিকে দাঁড়িয়ে আছে, নিখিলও এগিয়ে আসছে। এবার আর ইগনোর করার সুযোগ নেই, পেছনে ঘুরতে হবে, কিছু করারও নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছে অরু। এখনও পেছনে ঘুরেনি, ঘুরবে ঠিক তখনই কোথা থেকে যেন বাজখাই কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর। অরু। আচমকা কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল অরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এইদিক ওইদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলো ভবনের দোতলা অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকে ঘটমট করে তাকিয়ে আছে কৃতিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঠোক গিলে শাইনিকে উদ্দেশ্য করে অরু বলে, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে শাইনির হাত ধরেই দ্রুত ক্লাসের দিকে পা বাড়ে অরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে অরোরা, কথাটা তো শুনে যাও। নিখিল এখনো অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই অন্যদিকে থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলল, আরে ভাই, তুমি এখানে? তোমার গার্লফ্রেন্ডকে কেউ ধাক্কা মেরে পুলে ফেলে দিয়েছে। একটাও তো সাঁতার জানে না, দুটোই হাবুডুবু খাচ্ছে। নিখিল আশ্চর্য হয়ে বলল, কি বলছো? কে ফেললো? তা তো জানি না, ভিড়ের মাঝে কে কাকে ধাক্কা দিয়েছে বলা মুশকিল। নিখিল হাসুচুক মাথা নেড়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, শায়নি, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাসে আবৃত জায়গার শূন্যই পড়ে আছে। দোতলার করিডোর দিয়ে কৃতিক এখনো সেই শূন্য স্থানের দিকে তাকিয়ে চোখ বাকি হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরে কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় ও অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিদিকে শঙ্খচিল আর পানকৌড়ির চিউ চিউ আওয়াজ। অনু বাবল টিতে একটা করে সিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সে কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণের নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয় বলে উঠছে, তুমি না, মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথা অনুশব্দ করে হেসে বলল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্তত কেন হচ্ছেন? আফটার অল উই কিসেস ইচ আদার। অনুর কথায় কালকে দৃশ্যপট বেঁচে উঠল প্রত্যয়ের চোখেও। তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, আছে তো, অনেক কিছু জানার আছে। বলো, কি জানতে চাও? সব বলবো তোমায়, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি, তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করারই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার প্রয়োজন প্রত্যয় এবার একটু রয়েছে বলল, প্রথমত তিন্নি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে। জামা কাপড়ের মতো সুগার ড্যাডি চেঞ্জ করেছে, তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হলো ড্রাগ এডিক্টেড। এক কথায় বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছু অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণা মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই। আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যেই আমার পাগল মনে হয় জানো। প্রতিদিন খবর, আচ্ছা এতদিন খবর ছিল না যে আমি বছর খানিক ধরে একটু মুভ অন করেছি, এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাজই বোধ হয় আমার জীবনটাকে অগোছালো করে দেয়া। তবে হ্যাঁ, এরপর ও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নেব, আই প্রমিস। একটুখানি থেমে বুকের ভেতরে চাপা নিঃশ্বাসটা উগড়ে দিয়ে প্রত্যয় আবারও বলে, এবার তুমি যদি বলো তুমি কেন, সেটার উত্তর আমার জানা নেই। তোমাদের ভিসার টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি, তেমন কিছুই ফিল হয়নি। কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানি চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় সুথল। প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসার মানুষ কয়জন হতে পারে বল? অনু, তুমি কি আমার ভালোবাসা হবে? জানি না,
প্রত্যয়ের মুখের উপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনু। প্রত্যয় ওর পেছন পেছন হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং হয় কেন তোমার? অনু পেছনে ঘুরে শুধলো। কেন, ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঠুকিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব। গোধূলি বেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আমাবস্যার রাত। পুরো আকাশ ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। সেই বিকেল থেকেই রাত বোধ হয় ঝড় আসবে। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাকপক্ষী অবশিষ্ট নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র ওরই ছাতা হাতে নিয়ে সে কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষ বাসের এখনো সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওইদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। ছাতা হাতে থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। অরুর হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজে ভার্সিটির গেট থেকে বের হয় কৃতিকের কালো রঙা মার্সিডিজ। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃতিক অরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাছ নামে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে ঝড় আরও বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকে কৃতিকের উপর মহা বিরক্ত অরু। না পারতে কথা বলে, এখনও কথা বলতে ইচ্ছে করছে না। তাই ও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টির স্নাত রাস্তার ফুটপাথ ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সবসময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত অরু। কৃতিকের জিদের বশে করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। পায়ের জুতা পানিতে ভিজে ঝপঝপ আওয়াজ হচ্ছে, তবু হনহনিয়ে হাঁটছে অরু। তবে বেশি দূর এগোনোর আগেই পেছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথার উপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝে ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় অরু। কৃতিকও তাই। ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শুজ, রিস্ট ওয়াচ সব কিছু পিছে একাকার। হুচ করে ছাতা কেড়ে নেওয়াতে অরু ফ্রিকুচকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হালুকিটি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃতিক বলল, এবার যা। অরু কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝে হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখে আর পার পেল না অরু। সামনের দিকে এক কদম দিয়েছে কি দেয়নি, তার আগে ওর বুকের কাছে জামাটা খামচে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে উঠে অরু হকচকিয়ে বলে, কি করছেন? জামাটা ছিঁড়ে যাবে তো। কৃতিক ওর কথার পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক সাহস বেড়ে গিয়েছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসর সেরে ফেলবো। আর তুই এটা ভালো করেই জানিস, আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস। কৃতিকের লাগামহীন কথার পাছে গলার স্বর মুহূর্তে ক্ষীণ হয়ে এলো অরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জিদের কাছে আর মেনে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়লো ও। অরু গাড়িতে বসতে কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বাইরে বৃষ্টির রিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটির জানালা ভেদ করে শব্দ মোটে ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিনপথ নীরবতা। শুধু একটু পর পর নীরবতা ভেঙে সশব্দে হাসি দিচ্ছে কৃতিক। হাসি দিতে দিতেই চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সেই কখন থেকে মানুষটা একেবারে হাসি দিচ্ছে দেখে অরু একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধ হয়। কৃতিক আবারও হাসি দিতেই যে নিজেকে সংবরণ করে বলে, গত দুদিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। কৃতিকের কথায় অরু বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা তিনজন, অথচ একটা মানুষের গত দুদিন ধরে জ্বর ওরা সেটা জানি না। কৃতিকই বা কেমন জ্বর হলে মানুষটা এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে? মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সবসময় সেই রাগি রাগি ভাব, উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি। আর
সন্ধ্যা রাতে শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্রই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে, সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কোনো কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরপরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়া অরুর একটু ভরকে গেল। অন্য সময় বিদ্যুৎ গেলেও বাইরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলজম, অথচ আজ নিকোষ কালো খুটখুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাছে দেয়ালে উকি দিতে অরু দেখতে পায় বাড়ির বাইরে রাস্তায় কোথাও এক ফোঁটাও আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকে এমন তীব্র অন্ধকার, অরুর কেমন গা ছমছম করছে। ও কোনো মতে অন্ধকারে সিঁড়ি হাসে কৃতিকের রুমের দিকে পা বাড়ায়। কৃতিক রুমে আছে, অথচ ওর রুমটা পুরোপুরি তিমিরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজার বাইরে কয়েকবার টোকা মেরে অরু মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। অরু বলার সঙ্গে সঙ্গে কৃতিক ফোনের মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল, ভেতরে আয়। অরু দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই মৃদু আলোতে দেখতে পায় কৃতিক কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে আছে আর গতানুগতির চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অরু জানে কৃতিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুট হলো। জ্বর বেড়েছে, আমি কি একটু চেক করে দেখবো? কৃতিক হাসকি স্বরে জবাব দিল। নিষেধ করেছি? অরু এবার একটু সংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোঁয়, অতঃপর বলে, আপনার অনেক জ্বর, কি করে ঠিক আছেন বলুন তো? কথাটা বলে অরু মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃতিক নিজের তপ্ত হাত দিয়ে অরুর হাত টেনে ধরে শুধায়। অরু কোথায় যাচ্ছিস? পেছনে ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে, ততক্ষণ একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যা রাত গড়িয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠায়। বিদ্যুৎ এখনো আসেনি, আর না অনু ফিরেছে। অরু যে সেই কৃতিকের শিওরে বসেছে, এখনও বসে আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়া দরকার, তাই ও কৃতিকের মাথা জলপটিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ ওর হাঁটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখে কৃতিক বলে, কোথাও যাবি না, এখানেই বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে, তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। কৃতিক অরুর কথায় তোয়াক্কা না করে বলল, ঘুমাতে হবে না, আমি বলেছি তুই যাবি না, তার মানে যাবি না, নয়তো সবাইকে বলে দেব তুই আমার বউ। অরু দাঁত কিরমির করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেলটা আপনি খুব ভালোই করতে পারেন, সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। কৃতিকের সাথে কথায় না পেরে অজ্ঞতা। অরু ঘুমু ঘুমু চোখ নিয়ে টলতে টলতে কৃতিকের কাছে বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে অরুর। কেমন যেন গরম লাগছে, সব কিছু গলার কাছে গরমটা একটু বেশি লাগছে। চোখ দুটোতে তখনও খোলেনি ও, তবে আশেপাশের সুঘ্রাণটা বারবার নাকে এসে শুশুরি দিচ্ছে। চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানোর সুবাস। একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুড়ে নিয়ে নড়ে চড়ে উঠছে অরু। কিন্তু একই নড়াচড়া করার কোনো উপায় অন্ত নেই। মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে। কিন্তু কে দেখাবে এই দুঃসাহস? নিজেকে এভাবে বাদনে আবিষ্কার করে আচমকা চোখ খুলে অরু। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে উঠে ওর। অরু কৃতিকের বিছানায় কৃতিকের সাথে ঘুমিয়ে আছে। কৃতিক নিজের হাত পা দিয়ে অরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অরুর লম্বা চুলগুলো কৃতিকের কালো টি শার্টের সাথে মিলেমিশে একাকার। এভাবে কৃতিকের পাশে নিজেকে আবিষ্কার করে অরু ঘাবড়ে গিয়েছে, মনে মনে ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃতিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতে অরুর চোখ যায় কৃতিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জিদ, এত বেপরোয়া স্বভাব, কোনো কিছুর লেশমাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ, যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। ঘুমের মাঝে কৃতিক খানিকটা নড়ে চড়ে উঠতে ভীষণ ছুটে যায় অরুর। ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে কি ভেবে যেন আরও একবার ফিরে এসে ঘুমন্ত কৃতিকের কপালে হাত ছোঁয়। অতঃপর মনে মনে নিশ্চিন্তে হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি।
রুমে আসতে পা দুটো থমকেছে অরুর। আপা এখনো ঘুমিয়ে আছে। এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে, কিন্তু কি বানানো যায়? অরু যখন অজুহাত ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটতে ব্যস্ত, তখনই আড়মোড়া ভেঙে অনু বলে, কি রে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? অরু ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতা আমতা করে বলে, কোথায়? কোথাও না, এখন আবার কোথায় যাব? হ্যাঁ রে, কাল কখন এসেছিলি ঘুমাতে? কোথায় থেকে আসবো? আরে তুই তো কাল রাতে কৃতিক ভাইয়ার মোবাইল থেকে মেসেজ দিলি আমায়, তুই নাকি পড়ছিস, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঘুমাতে দেরি হবে, ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছি। রূপসী কুচকে বলে। অরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃতিক মেসেজ করেছে অনুকে। এবার ও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল, ওই জন্যই তো কৃতিক ভাইয়ার রুমে গিয়েছিলাম পড়া বুঝতে। বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু। পুরো শরীর জুড়ে স্যান্ডালউড পারফিউমের গন্ধে মোমো করছে। যে কেউ কাছে এলে বুঝতে পারবে এটা কৃতিকের শরীরের গন্ধ। অরু উপায়ন্তর না ভেবে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল, আমি একটু শাওয়ার নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে। রোববারের সকাল। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলোর আজ ছুটির দিন। বাইরে প্রখর রোদের পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টি শেষে আজই বোধহয় সূর্যের মুখ দেখতে পাবে ধরণী। মেজাজ স্যাঁতস্যাঁতে পরিবেশ উবে গিয়ে শুকিয়ে যাবে পিচ ঢালা ঝকঝকে রাস্তাঘাট। তবে সেই রাস্তায় পদচারণের তাড়া আজ খুব একটা কারোরই নেই। ছুটির দিন বলে কথা, যেহেতু ছুটির দিন সেহেতু আজ ভার্সিটি নেই। ওরু আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠাও আজকাল চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায়। কোনো মতে ঢুলু ঢুলু পায় রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে অরু চলে এসেছে হলরুমে। বাড়িতে অরু ব্যতীত কেউ নেই, শুধু হলরুমে ডিভানে বসে লেজ নাড়াচ্ছে ডোরা। ডোরাকে এভাবে ডিভানের উপর বসে থাকতে দেখা মাত্র এক ঝটকায় ঘুম ছুটে গেল অরুর। চোখের পাতায় কয়েকবার পলক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করে অরু বলল, কি করেছিস ডোরা? এই জায়ান কৃতিকের বসার জায়গা, তুই এখানে বসেছিস? জানলে তোকে আমাকে দুজনকেই ঘাড় ঢাকা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে প্রফেসর জেকে। ঘর বাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম। অরুর তীব্র চোখ রাঙানো ধমকে বোধহয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়াতে নাড়াতে জায়গা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাচুমুচু করে চলে যাওয়াতে অরু সেদিকে তাকিয়ে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ করার কি আছে? আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে কে তো আর তুই চিনিস না, তাই অমন রাগ দেখাচ্ছিস। আমি চিনবো নাই বা কেন বল? ক্লাসে মাইক্রো ইকোনমিক্স পড়াইতো। ডোরা অরুর এত হাবি চাবি কথা বুঝলো কিনা তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ গুটিয়ে অন্যত্র জায়গা দখল করে নিল। বসে পড়লো কিচেন কাউন্টার এক পাশে। ডোরার কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে অরুর চোখ গেল দোতলায় কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড যায়, অথচ কৃতিক সকাল সকাল বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটাও ওর জানে না, জানার কথাও নয়। তবুও চোখ দুটো আজকাল হুটহাটি তার খোঁজ করে বসে। কেন করে তা জানা নেই অরুর। মন মস্তিষ্ক তাতে একযোগে সায় জানায়। হৃদয়ের কোনো দিক থেকে কোনো বাধা নেই। অরু তবুও ভয় হয়, ভীষণ ভয়। সেই সাথে কৃতিকের উপরে একটা বিরক্তি আর অভিমান তো আছে। কী করে পারলো ওকে এভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণে মনে পড়ে যায় সেদিনের রাতে কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নিংড়ানো সে আশ্বাসটুকু। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব, তোর শরীরে কলঙ্কের আঁচও লাগতে দেব না। কথাগুলো ছিল ভেলভেট মেঘের মতোই মসৃণ, অথচ প্রত্যেকটা কথা উপচে পড়ছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন কৃতিকের জন্মই হয়েছে অরুকে দু হাতে আগলে রাখার জন্য। সেদিনের বেলা প্রত্যেকটা তীব্র শব্দ ও ঝঙ্কার তুলছিল অরুর শরীর রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসেরা মুহূর্তেই গতিপথ বদলেছিল। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল মানুষটা যা বলছে সব ঠিক বলছে।
বিয়েটা যখন জোর করে করেছে তখন দায়িত্ব অবহেলা করার পাঁচও জায়ান্ট কৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো তাতে কি আসে যায়। কৃতিক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক কোনো সমাজে ভালো চোখে দেখবে না, কোনো দিন না। তার উপর মা আর আপাত আছে। ওর যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ড ফোনের তীক্ষ্ণ আওয়াজে ওর ভাবনায় সুতো ছিঁড়ে যায়। কৃতিকের শূন্য ঘরের দিক থেকে চোখ নামিয়ে অরু তাকায় সেদিকে, মনে মনে ভাবে, ল্যান্ডলাইনে কল এসেছে, তার মানে আমার কল। কিন্তু এই সময় কে কল দিল? অরু ঠোঁট কামড়ে ফোনের ওপাশে মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো অনুর উচ্ছ্বাসিত ক্রন্দনরত আওয়াজ। গলায় অসম্ভব খুশি আর চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখে অনু বলল, অরু, দ্রুত নার্সিং হোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে। অনুর কথা চোখ দুটো বড় বড় করে অরু অবিশ্বাসের ছুঁড়ে দ্বিতীয়বার শুধু হয়। কি বলছিস আপা? সত্যি মা আমাকে খুঁজছে? হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলেই দেখতে পাবি। অনুর সঙ্গে সঙ্গে অরু এবার ব্যথাতুর খুশিতে ডুগরে কেঁদে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, আমি এক্ষুনি আসছি আপা, এক্ষুনি আসছি। ওর কথায় সাহায্য জানিয়ে অনু কল কেটে দিলে অরু দ্রুত ব্যস্ত হয়ে পরে রেডি হওয়ার জন্য। অপারেশনের পর মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিন আগেই, তবে তখনও এত বড় অপারেশনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বলে কথা হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধহয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে অরুর। আজ আবারও কতগুলো দিন পর মাকে সেই আগের মতো দেখতে পাবে অরু। না আর অপেক্ষা করা যাচ্ছে না। কোনো মতে পরিপাটি হয়ে হাতের পার্সটা নিয়ে দরজা লক করে অরু দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃতিকের আলিশান বাড়ি থেকে। হসপিটাল এসে দৌড়াতে দৌড়াতে করিডোর পেরিয়ে মায়ের কেবিনের সামনে এসে পা দুটো থমকে গেল অরুর। ভেতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পর মায়ের কথা কানে এসছে। হৃদয়টা গুমট আবহাওয়ার মতোই হাঁসফাঁস করছে ওর। মনে পড়ে যায় শুরু থেকে সব কিছু। অত বড় কৃতিক কুঞ্জে দিনের পর দিন দুবোনের কষ্ট করা, প্রতিদিন ইমেল পাঠানো, ইমেলের রিপ্লাই না আসা, আক্ষেপ গুছিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, মামির ছুরিকাঘাতের মতো কথা ছোবল, শেষমেশ জায়ান্ট কৃতিকের জোর জবরদস্তিতে রাজি হওয়া। এত কিছুর বিপরীতে এখন এই মুহূর্তে মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এ জীবনে দুঃখের কিচ্ছু ঘটেনি। এ যে কেমন সুখ উপচে পড়ছে দু চোখের কার্নিশ পেয়ে। কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়েছে অনেক। মায়ের কাছে ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চাই? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভলভলি ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে তবেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ওরও। চোখ দুটো তখনও অভিমানী জলের চৈচম্বুর ওর। কয়েক মিটার দূরত্বে বসে আছে মা। পরনে তার হসপিটালে বরাদ্দকৃত আসমানি রঙের পাজামা সেট। হাতের ক্যানোলা এখনও খোলা হয়নি, তবে চোখে মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। অরুর অবশ্য এমন মনে হওয়ার কথা, কারণ ও খুব বেশি মায়ের কাছে ধারে থাকেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনুর ত্যাগ তিরিক্ষার কাছে অরুর এই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবরই রাজবাড়ি গোছের মানুষ। খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না, কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখা দেয়। তিনিও পারলেন না। এক হাতে অনুকে আগলে রেখে অন্য হাতে এগিয়ে দিলেন অরুর উদ্দেশ্যে। অরু আর অপেক্ষা করলো না, ছুটে এসে জাপটে ধরল মাকে। তিন মা মেয়ের কান্নার রোল পড়ে গেল পুরো কেবিন জুড়ে। এতগুলো দিন পর অনুর মনে হচ্ছে ও আর একা নয়, ওকে স্নেহ করা মানুষ আছে। এর চেয়ে প্রশান্তির আর কী বা হতে পারে? আজমের শেখ দুই মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, সব ঠিক হয়ে গেছে, সব, আর দুঃখ নেই। তোমাদের মা সুস্থ হয়ে গিয়েছে, দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলো, তুমি আবারও আমাদের বুকে টেনে নিয়ে আদর করছো। এর চেয়ে সুখের আর কি হতে পারে মা? আমরা পেরেছি। আমি আর ওরও হাল ছাড়িনি। আমরা তোমাকে ফিরে পাবার আশা ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়বো না। তোমার শরীরে একটু ত্রুটিও হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝে চেক আপের উদ্দেশ্যে কেবিনে প্রবেশ করেন ডক্টর অ্যাডওয়ার্ড। ডক্টরের হঠাৎ আগমনে তিনজনেরই কান্নাকাটিতে বাটি পড়ল এতক্ষণে। তৎক্ষণাৎ ডক্টরকে জায়গা করে দিয়ে দুবোন দুই দিকে সরে দাঁড়ালো ওরা। অতঃপর আজমের শেখকে ভালো মতন চেক আপ করে ছোটের
কোণে একটা আন্তরিকতা জড়ানো হাসি ঝুলিয়ে ডক্টর বললেন, আজ কংগ্রাচুলেশন মিসেস আজমেরি, আপনার অপারেশনের পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালকের মধ্যে আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহে এবং পরবর্তীতে প্রতি মাসে একবার করে নার্সিংহোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করতে হবে। আপনার অন্তত 6 মাস এটা ধারাবাহিকভাবে করতে হবে। তাই অনুরোধ করব আগামী 6 মাসে দেশে না ফেরার। 6 মাস পরে যখন আপনার হার্টের কন্ডিশন পুরোপুরি স্টেবল হয়ে যাবে, তখন আপনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট এবং দক্ষ মহিলা। ইংরেজিতে তিনি যথেষ্ট পারদর্শী। জামশেদ জাহানের সাথে দেশ বিদেশে ঘুরে ব্যবসা সামলেছে, পারদর্শী হওয়ার কথা। তাই তিনি নিজ থেকেই ডক্টরকে শুধালেন। ডক্টর অ্যাডওয়ার্ড, 6 মাস থাকতে হবে। ডক্টর অ্যাডওয়ার্ড স্মিত হেসে জবাব দিলেন, ডিপেন্ড অন ইয়োর হার্ট। হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরের সাথে খাপ খাওয়াতে পারবে, আপনি তত তাড়াতাড়ি ফিরতে পারবেন। ডক্টরের কথা আজমেরি শেখ হাসূচক মাথা নাড়ালেন। ডক্টর অনুকে কিছু দিক নির্দেশনা দিয়ে ক্যাবিন থেকে চলে গেলেন। ডক্টর বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথাতেই একটা ফ্লাওয়ার বুকে নিয়ে কেবিনে ঢুকলো প্রত্যয়। অনু তখনও বসে বসে ডক্টরের বলা কথাগুলো নোট করছিল ডায়েরিতে। অনুর মায়ের জন্য কমলার খোসা ছাড়াচ্ছিল। প্রত্যয় এক ঝলক অনুর দিকে তাকে সোজা গিয়ে আজমেরি শেখের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, হাতের বুকেটা সম্মানের সাথে এগিয়ে দিয়ে বলে, কংগ্রাচুলেশন ম্যাম, আমি প্রত্যয় হেসান, সিএফও অফ জেকে গ্রুপ। আজমেরি শেখ বুকেটা গ্রহণ করে বললেন, হ্যাঁ জানি, জামশেদ আপনাকে কৃতিকের জন্য আমেরিকায় পাঠিয়েছিল। আজমেরি শেখের কথা অনু দুজনের প্রত্যয়ের মুখবাণে দৃষ্টিপাত করলো। অনু প্রত্যয়কে দেখে একটু ইতস্তত হলো, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওদিকে অনু বেচারি কৃতিকের নামটা শোনা মাত্র ভাবছে। সারা সকাল কৃত্তিকের দেখা নেই, কোথায় গেল লোকটা? আজমেরি শেখের কথায় প্রত্যয় সম্মোহনী হাসি দিয়ে বলল, ইয়েস ম্যাম, আপনি ঠিকই ধরেছেন। আমি কৃতিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার হয়ে কোম্পানির সকল দায় দায়িত্ব আমি সামলাই। উনি কখনোই জেকে গ্রুপে হস্তক্ষেপ করেন না, আর না উনি কোম্পানি থেকে কোনো রূপ সম্মানই গ্রহণ করেন। আজমেরি শেখ কিছু একটা ভেবে বলল, যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার জন্য ইমিডিয়েটলি একজন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, হসপিটালের আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করুন। যেহেতু আরও 6 মাস থাকতে হচ্ছে, সেহেতু আমি আমার মেয়েদের নিয়ে সেখানেই উঠব। জায়ান কৃতিক চৌধুরী আমার অবর্তমানে আমার মেয়েদের সাহায্য করেছে, থাকতে দিয়েছে। আমি তার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞ। তবে তার সাথে একই ছাদের নিচে থাকতে আমি আগ্রহী নই। প্রত্যয় রোবটের মতো দাঁড়িয়ে আজমেরি শেখের সকল হুকুম শুনে গেল। অতঃপর ছোট্ট করে, ওকে ম্যাম, আমি সব কিছুর ব্যবস্থা করছি বলে কেবিন থেকে বেরিয়ে যায় আজমেরি শেখের। হুট করে এতগুলো সিদ্ধান্ত অন্য কোনো রূপ ভাবান্তর না হলেও অরুর কেমন যেন ভেতরে ভেতরে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। চারিদিকে সুখের জোয়ারে পরিপূর্ণ, তবুও কিসের অসম্পূর্ণতায় হৃদয়ের এই চিনচিন ব্যথা জানা নেই অরুর। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা হতে বাইক রাইডিং ক্লাবগুলোতে পরিণত হয় নাইট ক্লাবে। উচ্ছনে যাওয়া বড়লোক বা অঞ্চলের ছেলে মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা এচে। কলেজ ভার্সিটি ফাঁকি দিয়ে সারাদিন রাইডিংয়ের মতো থ্রিলিং গেম উপভোগ করে সন্ধ্যা হতে না হতে শুরু হয়ে যায় ডিস্কো পার্টি। সাদা ফকফকে আলো নিভিয়ে দিয়ে লাল, নীল, হলুদ ফেরি লাইটের আলোয় ঝিকমিক করে ওঠে চারিপাশ। এক সাইডে বিভিন্ন দেশ থেকে আনা সারি সারি কাচের বোতল সজ্জিত ব্র্যান্ডেড বার কাউন্টার, আর অন্য সাইডে ডিজে গানের থুপ থুপ কম্পিত আওয়াজের তালে তালে সকলের ডান্স পার্টি। অবশেষে সারা রাত ধরে মদ্যপান আর নাচের শেষে ভোর রাতে চরম আনন্দে গা ভাসানো আমেরিকানদের জন্য এর চেয়ে চিয়ারফুল জায়গা আর কোথাও নেই বোধহয়। এদের মাঝে কৃতিক হলো রাইডিং ক্লাবের সুপারস্টারদের মতন। কখন আসে কখন যায় কেউ তা জানে না। ও সাধারণত ম্যাচ শেষ হতেই নিজের ইচ্ছে মতো চলে যায়। আজ কোনো এক অযাচিত কারণে সন্ধ্যার পরে ক্লাবে প্রবেশ করেছে কৃতিক। ওর সাথে অর্ণবও রয়েছে। অর্ণবের মুখভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে এরকম একটা ফালতু জায়গায় ওকে জোর করে টেনে টুনে নিয়ে এসেছে কৃতিক। চারিদিকে মিউজিক আর হুইহুলোর কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। অর্ণব বিরক্ত হয়ে কৃতিককে বলল, এখানে কেন নিয়ে এলি? তোর যদি এতই নাচার শখ থাকে তাহলে তোর বউকে নিয়ে আসতিস। আমি কি তোর সাথে নাচবো নাকি?
চুপ কর শালা। কৃতিক অর্ণবকে চুপ করিয়ে টানতে টানতেই নিয়ে গেল বার কাউন্টারে। ওকে বার স্টুলে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লো পাশেটাতে। সামনে দাঁড়িয়ে থাকা ওয়েটারকে দুটো ওয়েস্কির অর্ডার দিয়ে কৃতিক ক্লাবের দিকে চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই ক্লাবের সিসিটিভি সিস্টেমটা হ্যাক করতে হবে অর্ণব। কৃতিকের কথা অর্ণব ফিকুচকে বলল। কি তুই আবারও ঝামেলা পাকাবি? কৃতিক ঠোঁট কামড়ে অর্ণবের চোখে তীর্যক দৃষ্টিপাত করে বলল, ঝামেলা তো পাকাতেই হবে ব্রো। রিভেঞ্জ নেওয়াটা যে এখনো বাকি। এই ক্লাবেরই একজন খুব দুঃসাহস দেখিয়ে আমার দুর্বলতায় হামলা করেছিল। তাকে এক ঝলক নিজের পৈশাচিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটাও ভদ্রলোক নই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অর্ণবের তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। কি দেখবি, কাকে দেখবি? কথার পাশে কৃতিক কিছু বলতে যাবে তার আগেই সেখানে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে মাসখানেক আগে রাস্তায় ফেলে ইচ্ছে মতো মেরে ছিল কৃতিক। তারপর অবশ্য সব সমস্যার সমাধান হয়েছে। ক্লাবের ম্যানেজিং কমিটি ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। জ্যাকসন ক্ষমাও চেয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য। এখন সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক। তাই তো কৃতিককে দেখা মাত্র এগিয়ে এসেছে সে। এগিয়ে এসে আরেকটা বার স্টুল নিয়ে বসতে বসতে ঠোঁটের ভাঁজে সূক্ষ্ম হাসির রেখা চেনে অবাক হয়ে জ্যাকসন শুধালো, আরে চোখ ব্রো, আপনি তো কখনোই নাইট ক্লাবে থাকেন না, আজ হঠাৎ? জ্যাকসনের কথা কৃতিক নিজে ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইলো তাই থেকে গেলাম। ভালো করিনি। ও দ্যাটস রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। ওদের মধ্যে জ্যাকসনই প্রথম পান করা শুরু করে। 1 প্যাক 2 প্যাক 3 প্যাক অতঃপর অগণিত প্যাক। কৃতিক আর অর্ণবও কিছুটা টাল হয়েছে, তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি টালমাটাল। চোখ দুটো ঝাপসা, চোখের সামনে বসে থাকা একটা কৃতিককে 10টা মনে হচ্ছে। কি রোমাঞ্চকর। লেটস ডু এ রাইট। আই এম শিওর এবার তুমি চ্যাম্পিয়ন হবে। জ্যাকসন যখন টলতে টলতে আরও হার্ড ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছিল তখনই কৃতিক ওকে অফারটা করে বসে। জ্যাকসনের মাথা ঠিক নেই, ওর মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত বসে আগে থেকেই চড়ে আছে। এই মুহূর্তে নিজের শরীরে একটা আলাদাই জোশ অনুভব করছে জ্যাকসন। মনে হচ্ছে ওর উপর টেক্কা দেওয়ার মতো কেউ নেই, কেউ থাকতেই পারে না। কে আজ কেউ নেই, কেউ থাকতেই পারে না। কে আজ ও সেটা দেখিয়ে ছাড়বে। কৃতিকের বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে জ্যাকসন নিজের শার্টের কলার একটা ঝাড়া দিয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলল, লেটস গো। কৃতিক বাঁকা হেসে বলল, ওয়াও, এত জলদি? জ্যাকসন চলে গেলে কৃতিকও নিজের হেলমেট নিয়ে ওর পেছন পেছন হাঁটা দিলেও অর্ণব ওকে টেনে বলে। কৃতিক দতে ধর চেপে বলল, তুই কি পাগল? ও তো পুরাই টাল হয়ে আছে। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। সেটাই চাইছি, চল এবার। পেছন থেকে অর্ণব বলল, আর তুই নিজেও তো ড্রাঙ্ক। নিজের উপর কন্ট্রোল আছে আমার অর্ণব, তুই চল। নিজের সুপরিচিত রাইডিং ম্যাচের রাস্তায় এসে দুজন বাইক স্টার্ট করলো ওরা। চারিদিকে রাস্তাটা পুরোপুরি অন্ধকার নয়, আবার খুব আলোকিতও নয়। সোডিয়ামের নিয়ন আলোয় পুরো রাস্তা জুড়ে আলো ছায়া বিরাজমান। জ্যাকসনের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত কুরুলি পাকিয়ে মাথা চারা দিয়ে উঠেছে। আজও দেখিয়ে ছাড়বে জ্যাকসন খেচেনিস। ওদিকে কৃতিক প্রথমে খুব ধীরগতিতে বাইক স্টার্ট দেয়। বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন হাওয়ার বেগে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ দেখে অর্ণব ভয়ার্ত নজরে তাকিয়ে মনে মনে আওড়ায়, হয় মরবে না হয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসবে। কেন যে জেকের মতো পাগলের সাথে লাগতে এসেছিল, হু নোজ। যেহেতু কৃতিক নিজেও ড্রাঙ্ক ছিল তাই ও নিজেও কিছুটা দূরে যেতে উল্টে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানে বসে শব্দ করে হাসতে থাকে ও। কৃতিক পড়ে গিয়ে সে দেখে অর্ণব ওর দিকে ছুটে এগিয়ে এসে বলল, আই ওকে? এটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপভাবে আহত। কৃতিক বাইকটাকে শরীরের উপর থেকে সরিয়ে আস্তে ধীরে উঠতে বলল, ওই বাস্টারটা আমার ওরুকে মাঝ রাস্তায় অ্যাটাক করেছিল। শুধুমাত্র আমার উপর জিত ফলাতে গিয়ে ও ওরুকে ছুরি নিয়ে তাড়া করেছে। ইভেন আমি সময় মতো না এলে কী না কী হয়ে যেত সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরেও আমি ওকে এত সহজে ছেড়ে দিব? কখনো না। তাছাড়া আমি আর
কী বা করলাম? ও নিজেই তো বাইক নিয়ে চলে গেল। এখন যদি ভালোই ভালোই বেঁচে যায় তো যাক, আর যদি না যায় তাহলে ধরে নেব ওর চ্যাম্পিয়ন হওয়ার নেশাই ওকে খোয়ালো। শেষ কথাটা বলতে বলতে একটা তীর্যক কপট হাসিতে প্রসারিত হলো কৃতিকের ডাক ব্রাউন ছোটজোড়া। অরু বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা রাতে গিয়ে ঠেকেছে। অনু আজ আর ফিরবে না, সে মায়ের কাছে থাকবে। অরুও ফিরতে চায় না, অনু জোর করে পাঠিয়ে দিয়েছে ওকে। বলেছে একটা রাতেরই তো, তারপর থেকে তো সবাই একসাথেই থাকবে ওরা। এখন কষ্ট করে হসপিটালে থাকার প্রয়োজন নেই। ওরুর মনটা বেশ ফুরফুরে। হাতের পার্সটাকে আঙুলে ঘোরাতে ঘোরাতে মাত্রই পাসওয়ার্ড টিপে ঘরে প্রবেশ করেছে ও। তবে হলরুমের কাউচে কৃতিককে বসে থাকতে দেখে হাঁটার গতি থমকে যায় ওরুর। এই তো সেই মানুষটা, সারাদিন এত আনন্দের মাঝেও যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। কাউচের উপর গা ছড়িয়ে দিয়ে দুটি পা টেবিলের উপর রেখে বসে আছে কৃতিক। নির্ঘুম নিষ্প্রভ খামুক চোখ দুটো অরুর পানে নিবদ্ধ। কৃতিকের মুখের দিকে থেকে চোখ সরিয়ে অরু দৃষ্টিপাত করে ওর পায়ের দিকে। 3/4 প্যান্ট পরে আছে কৃতিক, যার দরুন ফর্সা লোমস পা দুটোর এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। অথচ কৃতিক কতটা ভাবলেশীন হয়ে রক্ত নিয়ে বসে আছে, যেন কিচ্ছু হয়নি। অরুকে একভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে বল, তোর জন্যই ওয়েট করছি, ট্রিট করে দে। কৃতিকের পা দুটো পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে অরু সুথল। নিশ্চয়ই বাইক থেকে পড়ে গিয়েছেন। কৃতিক দু হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, ঠিকই ধরছিস। ফার্স্ট এইড বক্স কোথায়? কৃতিক আঙুল দিয়ে নিজের রুমের দিকে দেখিয়ে দিল। অরু নিজের পার্সটা রেখে বলল, থাকুন, নিয়ে আসছি। এ যাবৎ কৃতিকের রুমে দুবার এসেছে অরু। সেদিন কৃতিকের রুমে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও নিজেও। তবে তখনও ঘরময় অন্ধকার ছিল, কিছুই দেখার উপায় ছিল না। ওই জন্যই তো এখন ফার্স্ট এড বক্স খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে অরু। রুমের কোথাও খুঁজে না পেয়ে একটুনে কৃতিকের জামা কাপড়ের কাবাডি খুলে ফেললো ও। কাবাডের ড্রয়ারে ফার্স্ট এড বক্স রাখা ছিল। অরু সেটাকে হাতে নিয়ে আরও একটা ছোট বক্স দেখতে পায়, সুন্দর কারুকাজ করা কাঠের বক্স। কি আছে এর মধ্যে? বক্সটা প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই অরু এদিক ওদিক অনেকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বক্সটা খুলল। অরু ভেবে নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো হীরের জহরত কিছু থাকবে নিশ্চিত, কিন্তু অরুকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। অরু আশাহত নজরে চুলটাকে দেখে নাক ছিটকে বলল, ইউ, এটা আবার কি? পরক্ষণেই ওই চুলটাকে নিজের চুলের সঙ্গে মিলিয়ে অরু বলল, আরে এটা তো মনে হচ্ছে আমার চুল। উনি কি কালো জাদু টাদু করেন নাকি? ভাব অরু নিচ থেকে ভেসে আসা কৃতিকের ঝাঁঝালো চিৎকার লাফিয়ে উঠল অরু। কোনো মতে জায়গার জিনিস জায়গায় রেখে ফার্স্ট এড বক্স নিয়ে সহসা নেমে গেল নিচতলায়। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কৃতিকের পাশে। এতদিন ধরে এই বাড়িতে আছিস, এখনো একটা বক্স খুঁজতে এতক্ষণ সময় লাগে? কৃতিকের কথায় অরুর মনে পড়ে যায় ও আর এ বাড়িতে নেই। কথাটা ভাবতে ঈশান কোণে মেঘ জমার মতোই মনের করে সুপ্ত হাহাকার জমে ওঠে অরুর। অরু নিশ্চুপ বসে বসে কৃতিকের পায়ে হাত চালাচ্ছে দেখে কৃতিক ভ্রুকুঞ্চিত করে বলল, কি ভাবছিস? অরু তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো লাগাতে লাগাতে বলল, আজকে যা বলার বলুন, আমি তো কাল চলেই যাচ্ছি। কৃতিক ডিভানের গায়ে নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই? অরু এবার সিরিয়াস হয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাচ্ছি আমরা। মা সুস্থ হয়ে উঠেছেন। আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে অ্যাপার্টমেন্ট রেন্ট করা হয়েছে। অরুর কথাটা বলতে দেরি হলো। শক্ত হাতে অরুর গাল দুটো চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। হঠাৎ চড়া হওয়ায় তীব্র রাগে বেশ শক্ত করে অরুর গাল দুটো চেপে ধরেছে কৃতিক। এতক্ষণে শান্ত মসৃণ রূপচা মূর্তি ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তি। অরুর মনে হচ্ছে ওর গালের হাড়গোড় এক্ষুনি ভেঙে যাবে অসহ্য ব্যথায়। চোখ দুটো চলমলে হয়ে উঠল ওর। তৎক্ষণাৎ অস্পষ্ট সুরে কৃতিককে বলল, খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ল না, উল্টো ওকে টেনে কাছে নিয়ে এসে হিসিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকে যন্ত্রণা দিতে দিতে লাইফটাকে হেল বানিয়ে ছেড়েছিস, এখনো দিচ্ছিস। কথাটা বলে পায়ের নিচে থাকা
টি টেবিলটা সশব্দে লাথি মারল কৃতিক। সঙ্গে সঙ্গে ঝনঝন আওয়াজে করে টেবিলটা উল্টে পড়লো অন্য পাশে। বোধহয় কাজগুলো ভেঙে গুড়িয়ে গিয়েছে। কৃতিক সেদিকে দৃষ্টিপাত না করে অরু এতক্ষণ ধরে করা ব্যান্ডেজগুলোকে টেনে হিঁচড়ে তুলে ফেলল। এভাবেই নিজেকে কষ্ট দেওয়ার কি কোনো মানে হয়? অরু চেঁচিয়ে উঠল। আরে কি করছেন? আবার রক্ত বের হবে তো। কৃতিক অরুর কথা কর্ণপাত না করে ব্যান্ডেজগুলো ছুঁড়ে ফেলে ওকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কৃতিক চলে যেতে অরু থপ করে মেঝেতে বসে পড়ে। নিজেকে নিজে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছেন? কবে, কখন, কোথায়? যেই মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, সে কি করে আমার প্রেমে পড়লো? আমি কি ঠিক শুনেছি? আপন মনে কথাগুলো বলতে বলতে অরুর হাত চলে যায় বুকের বাম পাশে। আবারও সে তীক্ষ্ণ চিনচিন ব্যথা। এটা কি তাহলে জায়ান কৃতিকের জন্যই হচ্ছে?